ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম। আলিফের জানাজায় লাখো মানুষ, 3টি মামলা দায়ের, সব ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা। আলিফ হত্যায় জড়িতদের বিচার দাবি বৈষম্য বিরোধীদের। অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক। দেশের স্থিতিশীলতার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ফখরুলের। এবং সরকারের দমনপীড়ন, গণগ্রেপ্তারে পাকিস্তান জুড়ে চাপা উত্তেজনা। বিক্ষোভ কর্মসূচি পালন থেকে সরে আসলো পিটিআই। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছে আনিকা আঞ্জুম। এবার বিস্তারিত। ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম। এদিকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজায় ঢল নামে লাখো মানুষের। অংশ নেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম। পরে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে তারা বলেন, ইসকন জঙ্গি সংগঠন হিসেবে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করছে। অবিলম্বে সংগঠনটিকে নিষিদ্ধের দাবি জানান তারা। এদিকে পুলিশের উপর হামলার ঘটনায় আলাদা 3টি মামলা দায়ের করা হয়েছে। সুমন কুমারদের প্রতিবেদন, জানাচ্ছেন মনিরুল ইসলাম। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজায় অংশ নেন আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রথম জানাজায় অংশ নিয়ে প্রতিশোধ প্রবণ না হয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান ভূমি উপদেষ্টা হাসান আরিফ। আমরা সংযত থাকব, আমাদের মধ্যে প্রতিহিংসা কাজ করবে না, আমাদের মধ্যে প্রতিশোধ কাজ করবে না, আমাদের মধ্যে কাজ করবে মহত্ব। এরপর নগরীর জমিয়াতুল ফালা মসজিদ মাঠে হয় দ্বিতীয় জানাজা। লাখো মানুষের ঢল নামে এখানে। জানাজা শুরুর আগে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম। পরে বিক্ষোভ সমাবেশে হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগের এজেন্ট হিসেবে দেশকে অস্থিতিশীল করতে চাইছে ইসকন। তাদের বর্বরতা কোনোভাবেই মেনে নেবে না ছাত্র জনতা। আমাদেরকে নিষিদ্ধ করতে হবে। ইসকন হলো জঙ্গি। এই অন্তর্বর্তীকালীন সরকারকে 24 ঘন্টার মধ্যে যত আসামি আছে তাদেরকে গ্রেফতার করতে হবে। সার্জিস আলম বলেন, স্বৈরাচার হাসিনার দালালরা ইসকনকে উস্কে দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সার্জিস। আমরা স্পষ্ট করে সকল প্রেতাত্মাদেরকে বলে দিতে চাই, আমাদের সহানুভূতিকে দুর্বলতা মনে করে আমরা কি তাদেরকে ছেড়ে দিব? খুনিদের বিচার দেখতে চাই কিনা? এদিকে আলিফ হত্যার ঘটনায় সন্দেহভাজন অন্তত 6 জনকে আটক করেছে পুলিশ। ভিডিও ফুটেজ দেখে তাদেরকে শনাক্ত করা হয়। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ। এদিকে আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বক্তারা এ সময় আলিফ হত্যার দ্রুত বিচার এবং ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধের দাবি জানান। সারা দেশের চিত্র জানাচ্ছেন তাহসিন তারিন। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন রাজশাহী বারের আইনজীবীরা। রাজশাহী অ্যাডভোকেট বার সমিতি আদালত চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। বক্তারা বলেন, ইসকন নেতা চিন্ময়ের উগ্র সমর্থকরা আইনজীবী আলিফ হত্যায় জড়িত। তাদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান তারা। যে হত্যাকাণ্ড হয়েছে আমার ভাইয়ের, তার দ্রুত বিচার নিশ্চিত করে শাস্তি দেওয়া হোক। এই হত্যাকারীদের চিহ্নিত করে তার সুষ্ঠু বিচার চাই এবং যে সংগঠন এই হত্যার সাথে জড়িত তাদের নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি। কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের সামনে আইনজীবীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানান তারা। আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে রংপুর আদালত চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন আইনজীবীরা। এই সময় তারা হত্যায় জড়িতদের বিচার ও ইসকন নিষিদ্ধের দাবি জানান। বিশৃঙ্খলা থেকে শুরু করে মসজিদ ভাঙচুর, এমনকি আমাদের আইনজীবী কালো কোর্টের আইনজীবীকে সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আন্দোলনকারীদের হামলায় আলিফ হত্যার প্রতিবাদ ও চিন্ময় কৃষ্ণ দাসের বিচারের দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ করেছেন আইনজীবীরা। ঝালকাঠি জেলা আইনজীবী
এই সমাবেশ থেকে আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আমাদের সুস্পষ্ট ঘোষণা, বাংলাদেশ থেকে এই তথাকথিত ইস্কনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ইস্কন নিষিদ্ধের দাবিতে নারায়ণগঞ্জে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে শহরের চাষারা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই সভা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নরসিংদীতে আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে মানববন্ধন ও ইস্কন নিষিদ্ধের বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ময়মনসিংহে ইস্কন বিরোধী বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আইনজীবী আরিফ হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে দোয়া ও শান্তি সমাবেশে সংগঠনের নেতারা এই দাবি জানান। হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের উস্কানিতে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি যেন নষ্ট না হয় এ বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বানও জানান তারা। এমআর আসাদের রিপোর্ট। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারকে কেন্দ্র করে সমর্থকদের হামলায় চট্টগ্রামে নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। এর প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও দোয়া মাহফিলের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমাদেরকে ধৈর্য ধারণ করে তৌফিক দান করেন। সমাবেশে সংগঠনের নেতারা অভিযোগ করেন, দেশে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির পাঁয়তারা করছে হিন্দু মৌলবাদী সংগঠন ইসকন। উগ্রবাদী সংগঠন ইসকন এবং সেখানে ছাত্রলীগ জড়িত ছিল এবং তাদের সমন্বিত প্রয়াসে কিন্তু আমাদের ভাইকে কিন্তু হত্যা করা হয়েছে। ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করা হোক, কারণ তারা বাংলাদেশে ধর্মীয় সাম্প্রদায়িক হাঙ্গামা দাঙ্গার চেষ্টা করছে। আইনজীবী হত্যা ও তাণ্ডবে জড়িতদের বিচারের দাবি জানিয়ে সমন্বয়করা বলেন, অস্থিতিশীলতা ও বিভেদ সৃষ্টি করে ঘুরে দাঁড়ানোর অপচেষ্টা করছে পতিত স্বৈরাচার। বাংলাদেশে কোনো উগ্রবাদিতা চলবে না এবং বাংলাদেশে যদি কেউ উগ্রবাদিতা করতে আসে তবে বাংলাদেশের ছাত্র জনতা সম্মিলিতভাবে প্রতিরোধ করবে। ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠীর প্ররোচনার ফাঁদে পা না দিতে সনাতন ধর্মাবলম্বীদের আহ্বানও জানানো হয় সমাবেশ থেকে। আমরা উগ্রবাদীদের পাতা যে ফাঁদ আছে সেখানে পা দেব না। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। সার্বভৌমত্ব ইসকন ইস্যুকে অবস্থান জানাতে সরকারকে একদিন সময় দিয়েছেন হাইকোর্ট। এ সময় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, সরকার জাতীয় ঐক্য গড়ে তুলে উদ্বেগজনক পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছে। এদিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সমাবেশ করে আলিফের হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। ওবায়দুল হক মারুফের প্রতিবেদন। ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন করেছে এক আইনজীবী। একই সঙ্গে চট্টগ্রাম আদালতে আইনজীবী নিহতের ঘটনায় যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির নির্দেশনা চান তিনি। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলকে ডেকে পাঠান আদালত। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, নির্মমভাবে আলিফকে হত্যার ঘটনায় সারা দেশের মতো তারও হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বলেও জানান তিনি। এইটার যথাযথ আইনি পদক্ষেপ সরকার নেবেন। আদালত বললেন যে ঠিক আছে, কতটুকু প্রোগ্রেস আছে কালকে একটু সকালে ওনাদেরকে জানাতে বলেছেন, আমি জানাবো। এরপর দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এ সময় সহকর্মী হত্যার বিচার নিশ্চিত করার পাশাপাশি জঙ্গিবাদী সংগঠন আখ্যা দিয়ে ইসকনকে নিষিদ্ধের দাবি জানান আইনজীবীরা। আমি আইনজীবীদের কাছে জানতে চাই, আপনারা কি হত্যাকাণ্ডের বিচার চান কি চান না? জয় শ্রীরাম, জয় শেখ হাসিনা, এই স্লোগান কি হিন্দুদের স্লোগান হতে পারে? এই স্লোগান হচ্ছে আওয়ামী লীগের স্লোগান। ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রেতাত্মারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা। ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করছে না কারা হোক সরকারিভাবে। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবেলায় আওয়ামী লীগ ছাড়া সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান জ্যেষ্ঠ আইনজীবীরা। পূর্বাচল এরিয়াতে প্রায় 2 বিঘার উপরে সম্পত্তি এই ইসকনকে লিজ দিয়ে গিয়েছে। আগামী 72 ঘন্টা সময় দিচ্ছে। এই 72 ঘন্টা সময়ের মধ্যে এই ইসকনকে যে সম্পত্তি দেওয়া হয়েছে তাদের লিজ অবশ্যই আপনাদেরকে পাঠাতে হবে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা।
আইনজীবী আলিফ হত্যার সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে সনাতন একতা মঞ্চ। বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে তারা এই দাবি জানায়। বক্তারা এই সময় সংবিধানে ধর্মনিরপেক্ষতা বাতিল এবং সনাতনী নেতৃবৃন্দকে গ্রেফতারের প্রতিবাদ জানান। বাংলাদেশে যারা সংখ্যালঘুদের উপর হামলা করেছে তারা কোনো ধর্মের নয়, তারা দুষ্কৃতকারী বলেও জানায় সনাতন একতা মঞ্চ। ছিল সংখ্যালঘু সম্প্রদায়ের আন্দোলন এবং তার আন্দোলনের দাবিটা পেশ করা হয় সরকার পক্ষের কাছে। সরকার পক্ষ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মাঝামাঝি কিছু স্বার্থান্বেষী মহল এটাকে সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ দিতে চাচ্ছে নিজেদের সুবিধার্থে। তো সেই কারণে এই দুটো বিষয় সম্পূর্ণভাবে আলাদা। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার ও আদালতে জামিন নামঞ্জুরের ঘটনায় কলকাতায় বাংলাদেশ কমিশনের বাইরে বিক্ষোভ করেছেন বিজেপি নেতারা। অন্যদিকে ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গ্রেপ্তারের এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে হস্তক্ষেপ এবং বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে জোরালোভাবে উত্থাপন করার জন্য আহ্বান জানিয়েছেন। দেশের স্থিতিশীলতার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সংশ্লিষ্ট সবার প্রতি এই আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল জানান, দেশের শান্তি বিনষ্টকারী শক্তিকে প্রতিহত করতে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্য গঠনে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। এর আগে বিএনপির 5 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। ধর্মকে ব্যবহার করে কোনো রকম উন্মাদনা চায় না বিএনপি, তারা চায় উদারপন্থী ও গণতান্ত্রিক বাংলাদেশ, বলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক অভিযোগ করেছেন, শেখ হাসিনার প্রেতাত্মারায় দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় জড়িত। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরো জানাচ্ছেন তানজিদ ভুইয়া। জাতীয় প্রেস ক্লাবে ডেব আয়োজিত এক অনুষ্ঠানে দেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জনমনে বিভ্রান্তি তৈরি হয় এমন কোনো বক্তব্য অন্তর্বর্তী সরকারের দেয়া উচিত নয়। তত্ত্বাবধায়ক সরকার দায়িত্বে রয়েছেন, তারা এমন কোনো কথা বলবেন না দয়া করে যা জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে অস্থিরতা ও সহিংসতায় ক্ষোভ জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিভাজন তৈরি করে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে। ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে? আপনি চিন্তা করতে পারেন যে মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য, প্রেসের জন্য, সমাজ মাধ্যমের জন্য আমরা এতদিন লড়াই করলাম, তার অফিস পুড়িয়ে দিচ্ছে। অধিকারকে রক্ষা করতে চান তাহলে আপনারা সবাই একজোট হন, ঐক্যবদ্ধ হন, বিভাজনের কাছে আপনারা কখনো মাথা নোয়াবেন না। উদারপন্থী ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপি অঙ্গীকারবদ্ধ বলে জানান দলের মহাসচিব। আমার দল যা বিশ্বাস করে আমি সেই কথা আমার প্রাণ গেল আমি বলবো। আমি বিশ্বাস করি লিবারেল ডেমোক্রেসিতে, উদারপন্থী গণতন্ত্রে। আমি বিশ্বাস করি মানুষের স্বাধীনতায়, বাক স্বাধীনতায়, ভোটের স্বাধীনতায়। আমি তো শেষ মুহূর্ত পর্যন্ত বলবো। আমি জানি আমাকে আপনারা অনেক কিছু বলেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে অন্য এক কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক অভিযোগ করে বলেন, শেখ হাসিনা ভারতে বসে দেশ বিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। যে মহিলাটি বাংলাদেশের মানুষকে মানুষ হিসাবে গণ্য করতেন না, যে মহিলাটি বাংলাদেশে খেটে খাওয়া মানুষকে না খেয়ে মারার ষড়যন্ত্র করেছিলেন, বাংলাদেশকে সেই অঙ্গরাজ্য বানাবার হীন চেষ্টায় যিনি লিপ্ত ছিলেন, সেই শেখ হাসিনাকে আবারও আপনারা আশ্রয় দিয়ে বিনা পাসপোর্টে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া মহিলাটিকে রেখে এখনো স্কনের নামে এখনো বাংলাদেশের ষড়যন্ত্র শুরু করেছেন। চলমান অস্থিরতা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বিএনপি নেতারা। জাতির কাছে ভারতের স্পষ্ট বাণী দিতে হবে, এই চিন্ময় কি ভারতের সন্তান না বাংলাদেশের সন্তান। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ সব আসামিকে খালাস দিয়েছে আদালত। শেখ হাসিনা ক্ষমতা প্রদর্শনের জন্য রাজনৈতিক উদ্দেশ্যে খালেদা জিয়াকে হেনস্থা করতে এ মামলা করেছেন বলে জানান জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন ও কায়সার কামাল। এদিকে দুদকের আইনজীবী জানান, মামলায় উল্লেখিত অভিযোগে খালেদা জিয়া ক্ষমতার অপব্যবহার করেছে বলে যে অভিযোগ তোলা হয়েছে তা কোনোভাবেই প্রমাণিত হয়নি। এদিকে বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় খালেদা জিয়া, আলতাফ হোসেন চৌধুরী ও খন্দকার মোশাররফকে খালাস দিয়েছেন আদালত। কি বলে নাই যে বেগম খালেদা জিয়া এই জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে কোনো ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা আত্মসাৎ করেছে। তিনি সেদিন ন্যায় বিচার চেয়েছিলেন, কিন্তু আদালত থেকে ন্যায় বিচার পাননি। যারা তার উপরে অবিচার করেছেন তারা কিন্তু এখন আর দেশেই নেই। টোটাল কেসে একটা কোথাও না যে ক্ষমতার অপব্যবহার এই কথাটা আসে নাই, কিন্তু 5-2 চার্জ প্রমাণ করতে গেলে অবশ্যই ক্ষমতার অপব্যবহারটা প্রমাণ করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক হত্যা মামলায় সাবেক 2 মন্ত্রী ও 1 এমপিকে বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছেন আদালত। যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 3 দিন, লালবাগ থানার মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে 3 দিন এবং চকবাজার ও লালবাগ থানার 2 মামলায় সাবেক এমপি সোলাইমান সেলিমকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। সকালে তাদের আদালতে হাজির করতে চায় পুলিশ। শুনানি শেষে বিভিন্ন মেয়াদে রিমান্ডের আদেশ দেন আদালত। অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের আচরণে ক্ষুব্ধ হয়ে সচিবালয়ে বিক্ষোভ করেছেন শতাধিক কর্মচারী। সচিবালয়ে 6 নম্বর ভবনের নিচে অবস্থান নিয়ে তারা এই বিক্ষোভ করেন। এর আগে মঙ্গলবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এইসব কর্মচারী ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে হট্টগোল করেন। তারা অর্থ বিভাগের যুগ্ম সচিব ডক্টর নাদিরা সুলতানার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। জানা গেছে, কর্মচারীদের দাবির প্রেক্ষিতে 9 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এরই মধ্যে কমিটির অন্য সদস্যরা এই সমস্যা সমাধানে একমত পোষণ করে একটি প্রতিবেদনে স্বাক্ষর করেন, কিন্তু নাদিরা সুলতানা স্বাক্ষর দিতে অস্বীকৃতি জানিয়েছেন। প্রসারণ করতে হবে এবং আজকের দিনের মধ্যে সচিবালয় থেকে তাকে বহিষ্কারের আদেশ জারি করতে হবে। পদনাম পরিবর্তনের প্রক্রিয়াধীন কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে হবে। টাইম স্কেল সিলেকশনকে এবং পে কমিশন দ্রুত বাস্তবায়নের কার্যক্রম চালু করতে হবে। পাওনা টাকার দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে ঢাকা ইপিজেডের লেনি ফ্যাশন এবং লেনি অ্যাপারেলস কারখানার 7,500 শ্রমিক। প্রায় 28 ঘন্টা ধরে মহাসড়ক অবরোধ করে রাখায় চরম ভোগান্তির শিকার হয়েছেন চালক ও যাত্রীরা। শ্রমিকরা জানায়, প্রায় 5 বছর আগে করোনার দোহাই দিয়ে 3 মাসের বেতন না দিয়েই লেনি ফ্যাশন কারখানা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকা ইপিজেডে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। ব্যস্ত সড়কে অবৈধ কাঁচা বাজারের কারণে যানজট পিছু ছাড়ছে না মিরপুরবাসীর। প্রতিদিন প্রকাশ্যে এমন অনিয়ম চললেও আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। যদিও পুলিশ বলছে অবৈধ বাজার উচ্ছেদে তাদের চেষ্টা অব্যাহত রয়েছে। মুদাসির আলীর প্রতিবেদন। ছুটি কিংবা কর্মব্যস্ত দিন, রাত পোহাতেই মিরপুরের টোলারবাগ থেকে আনসার ক্যাম্প এলাকা পর্যন্ত সড়কের যানজট এক স্বাভাবিক ব্যাপার। ট্রাফিক পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই সড়কে বসে কাঁচা বাজার। দৃশ্য দেখে বোঝার উপায় নেই বাজারটি অবৈধ, তারপরও এর সঙ্গে যেন মানিয়ে নিয়েছেন সবাই। অন্য বাজারের তুলনায় সবজি ও মাছের দাম তুলনামূলক কম হওয়ায় কেনাবেচাও জমজমাট। যার আগে যে বেচতে পারে অল্প লাভে বিক্রি হয় এই বাজারে। একটা মতো আমাদের জন্য আসলে দূরে হয়ে যায়, এই জন্য আমার যাওয়া হয় না। এই জায়গাটা হাতের কাছে, এই জন্য আসা হয়। বিক্রেতারা জানান, দোকান ভাড়ার কোনো বিষয় নেই, চাঁদাবাজি কিংবা সিন্ডিকেটও নেই, ফলে কম দামে পণ্য বিক্রি করলেও লোকসান নেই। দোকান ভাড়া দিতে হয় না, ঠিক আছে, আমরা সীমিত যেরকম এক কেজিতে 50 টাকা বা অনেক সময় 20 টাকা থাকলে আমরা মাল ছেড়ে দিই। সমস্যা মাঝে মাঝে পুলিশে করে দৌড়াদৌড়ি। আগে যে বলা আওয়ামী লীগ সরকার ছিল, পুলিশ একটু দৌড়াদৌড়ি করতো, এখন কেউ দৌড়া না, আর 2 টাকা কেউ নেওয়া না। সাত সকালে যানজটের ভোগান্তি হলেও তুলনামূলক সস্তায় পণ্য মেলায় কর্মজীবী বা স্থানীয়দেরও তেমন অনুযোগ নেই। যেহেতু ফুটপাতের জন্য একটু কমাই, আর যদি মনে করেন বাইরে হয়, দোকানে হয়, তাহলে একটু বেশি। যে মাছটা আমরা বাজার থেকে কিনি 600 টাকা কেজি, সেটা এখানে আমরা 400 টাকা থেকে
500 টাকা দিয়ে কিনতে পারি। মোহনা টেলিভিশনের ক্যামেরা দেখে তৎপরতা বাড়লেও ততটা কার্যকর ভূমিকা পালন করতে দেখা যায়নি পুলিশকে। একই চিত্র মিরপুর 14 নম্বরে কচুক্ষেত সংলগ্ন 3 রাস্তার মোড়ে। বহু আগে থেকে এখানে বসে কাঁচা বাজার। 14 মোড় থেকে কচুক্ষেত পর্যন্ত বিকালের দিকে পুরো রাস্তা জ্যাম হয়েছে। জলপাই ধরেন আমার বাসার কাছে 60 টাকা, এখানে আমি অনেক 40 টাকায় নিয়ে যেতে পারি। যদিও মিরপুরের ট্রাফিক পুলিশের উপ পুলিশ কমিশনার রফিকুল ইসলাম মুঠোফোনে জানান অবৈধ বাজার উচ্ছেদ অভিযান অব্যাহত আছে, তবে জনসাধারণকেও সচেতন হওয়ার তাগিদ দেন তিনি। আমরা যখন যাই তখন তারা উঠে চলে যায়, আবার কিছুক্ষণ পরে আবার এসে বসে। যারা ক্রেতা তারা যদি ওই রাস্তা থেকে না কিনেন তাহলে তো রাস্তাঘাটে দোকানদার বসতো না। যারা মার্কেটে, যারা পার্শ্ববর্তী মার্কেটের যারা, তাদেরও কিন্তু এখানে এগিয়ে আসতে হবে। মুদাসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে আরও 4 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 888 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে 50 জন, চট্টগ্রাম বিভাগে 80, ঢাকা বিভাগে 239, ঢাকা উত্তর সিটিতে 188, ঢাকা দক্ষিণ সিটিতে 105, খুলনা বিভাগে 117 জন রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে 89,603 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, আর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 475 জনের। বাজারে ডিম ও ইলিশের বাড়তি দামের জন্য সিন্ডিকেটকে দায়ী করলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। অন্তর্বর্তী সরকারের 100 দিন উপলক্ষে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অগ্রগতি ও পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অভিযোগ করেন। উপদেষ্টা জানান, ইলিশ রপ্তানির উপর নিষেধাজ্ঞা রয়েছে গত 10 বছর ধরে। তবে এবছর দুর্গাপূজায় ভারতে 3,950 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়া হলেও গেছে মাত্র 665 মেট্রিক টন। মাংস, দুধ ও ডিমের মূল্য স্থিতিশীল রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ারও কথা জানান উপদেষ্টা। খুবই দুঃখিত যে এখনো বাজারে, আজকে কত আমি জানি না, কিন্তু 1500 টাকার নিচে এখনো যে আনতে পারিনি, এটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। কিন্তু আমরা যে চেষ্টা করছি সেটা আপনাদেরকে জানাতে চাই। আমরা প্রচুর চেষ্টা করছি, কারণ এখানে একটা মধ্যস্বত্বভোগী এবং যারা মাছ ধরেন তারা একটা দাদন ব্যবস্থার মধ্যে আছেন, এবং সেটার কারণে তারাও যে দামটা দিয়ে আলটিমেটলি বাজারে পাঠায়, সেখানে একটা তো ফলে সিস্টেমটার উপর হাত দিতে হবে। বিএনপির কারো হাত ধরে আওয়ামী লীগের দোসররা অনুপ্রবেশের চেষ্টা করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। বাংলার মাটিতে কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না বলেও সাফ জানান তিনি। বুধবার বিকেলে রাজধানীর রূপনগরে আয়োজিত সমাবেশে আমিন হক জানান, সন্ত্রাস, নৈরাজ্য ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি ও মাদক বিরোধী সমাবেশের আয়োজন করে রূপনগর থানা বিএনপি ও সহযোগী সংগঠন। এতে অংশ নেন পল্লবী ও রূপনগর থানার বিভিন্ন ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীরা। সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় জানান তারা। এই সমাজকে সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত সমাজ গঠন করার লক্ষ্যে আমিনুল ভাইয়ের হাতকে শক্তিশালী করে এগিয়ে নিয়ে যাই। আমিনুল হকের নেতৃত্বে আগামী দিনে মহানগর উত্তর অতীতের যে কোনো দিনের তুলনায় অত্যন্ত শক্তিশালী বলিষ্ঠ ভূমিকা রাখবে। রূপনগর না, পুরা মিরপুর সহ বাংলাদেশের সমস্ত জঞ্জাট আমরা দূর করব ইনশাআল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের উপরে যেভাবে আস্থা, বিশ্বাস রেখে মানুষের সাথে কাজ করার যে নির্দেশনা দিয়েছেন, এবং তিনি এই সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে বলেছেন। অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে জানিয়ে জুলাই বিপ্লবে ছাত্র জনতার হত্যাকারীদের দ্রুত আইনের আওতা আনার দাবি জানান তিনি। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এদেশের সাধারণ মানুষের সমর্থন রয়েছে, আমাদের বিএনপির সর্বোচ্চ সমর্থন রয়েছে। আমরা আশা করি যে স্বৈরাচার শেখ হাসিনার সরকার যেভাবে যারা
বাংলাদেশের মানুষের উপরে জুলুম নির্যাতন চালিয়েছে তাদেরকে দ্রুত সময়ের ভিতরে আইনের আওতায় এনে বিচার করা হোক। বিএনপিতে আওয়ামী লীগের দোসরদের কোনো ঠাঁই হবে না বলে সাফ জানিয়ে দেন আমিনুল হক। যাদের হাত ধরে আওয়ামী দোসররা অনুপ্রবেশ করার চেষ্টা করবে, আমাদের কাছে যদি সুস্পষ্ট প্রমাণ আসে, তারা কিন্তু বিএনপি করার যোগ্যতা হারিয়ে ফেলবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। ঝালকাঠিতে ওয়াকফ সম্পত্তি দখলে ব্যর্থ হয়ে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট মামলার চার্জশিটভুক্ত আসামি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিয়াউল ইসলাম জুবায়েরকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন ব্যারিস্টার এস.এম. রইস হায়দার। বুধবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এই দাবি জানান। ব্যারিস্টার হায়দার অভিযোগ করেন, জুবায়ের ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে রাজপাশা গ্রামে তাদের বাড়িতে হামলা চালিয়ে স্বর্ণালংকার ও অর্থ লুট করেছে। এ ঘটনায় দলীয় ও আইনি ব্যবস্থা নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন তিনি। গ্রেফতার করা হয় নাই, বরঞ্চ সে আরো আমাদেরকে হুমকি দামকি দিয়ে আসতেছে, জীবন নাশের হুমকি, আমাদেরকে মিথ্যা মামলায়, এখন পর্যন্ত 2টা মিথ্যা মামলায় আমাকে আসামি করা হয়েছে। বিএনপি অফিস ভাঙচুরের একটা মামলা 2016 সালে শেখেরহাটে বিএনপি অফিস ভাঙচুর করা হয়েছে এবং আমি পরবর্তীতে এসপি সাহেবের সাথে দেখা করি। এসপি সাহেব তখন ওনাকে আমি আমার কাগজপত্র প্রোভাইড করি, কারণ আমি 2015 সালে ইউনাইটেড কিংডমে বিপিটিসি বার প্রফেশনাল ট্রেনিং কোর্স করার জন্য ছিলাম। সরকার যে ক্ষমতার চেয়ারে বসে আছেন তা শহীদদের পবিত্র রক্তে রঞ্জিত। সেই চেয়ারে বসে যদি ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার কোনো ষড়যন্ত্র বা পদক্ষেপ গ্রহণ করা হয়, তবে তা এই ছাত্র জনতা কোনোভাবেই মেনে নেবে না বলে জানান ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। জুলাই গণহত্যাকারী সন্ত্রাসীদের বিচারের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগরের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি মতিঝিলের শাপলা চত্বর থেকে শুরু হয়ে আরামবাগ, ফকিরাপুল, দৈনিক বাংলা, বায়তুল মোকাররম উত্তর গেটে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। দেশের বাইরের আরও খবর। লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর যুদ্ধবিরতির ঘোষণার পর বাড়ি ফিরতে শুরু করেছে লেবাননের বাস্তুচ্যুত বাসিন্দারা। তবে 60 দিনের যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণাঞ্চলের স্থানীয়দের এখনই বাড়িতে না ফেরার তাগিদ দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। 2 মাসের যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও কাটেনি জটিলতা। দক্ষিণ লেবাননের বাসিন্দাদের এখনই বাড়িতে না ফিরে যাওয়ার জন্য সতর্ক করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী, কারণ দক্ষিণ লেবাননের ভেতরে ইসরায়েলি সেনা মোতায়েন রয়েছে। বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে সেসব এলাকায় যাতায়াতে সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে। এক বিবৃতিতে লেবাননের রিয়েল স্টেট অথরিটি জানিয়েছে, বিস্ফোরক, ক্লাস্টার বোমা, বুবিফাদের মতো অস্ত্রগুলো আশেপাশে এবং বাড়ির মধ্যে ইসরায়েলি সেনারা ফেলে রেখে যেতে পারে, যা যে কোনো সময় বিপদ ডেকে আনতে পারে। নিরাপত্তার জন্যই দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের এখনই বাড়িতে না ফেরার পরামর্শ দেয়া হয়েছে। বুধবার স্থানীয় সময় ভোর 4টা থেকে যুদ্ধবিরতি শুরু হয়। এরই মধ্যে কয়েক হাজার লেবানিজ খুশি মনে গ্রামে ফিরতে শুরু করেছে। যুদ্ধবিরতির ফলে ইসরায়েলি অগ্রাসনের স্থায়ী অবসান ঘটবে বলে প্রত্যাশা সবার। তবে শঙ্কা এখনো কাটেনি। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইসরায়েলি বাহিনী আগামী 60 দিনের মধ্যে লেবানন থেকে সরে যাবে, আর এই সময়ের মাঝে হিজবুল্লাহর পরিবর্তে লেবাননের সেনাবাহিনী মোতায়েন করা হবে। তবে হিজবুল্লাহ চুক্তি লঙ্ঘন করলে লেবাননে আবারও হামলার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কাজী শাহরিন, মোহনা সংবাদ। বক্সিং। এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের সহযোগিতায় এবং বাংলাদেশ প্রফেশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের আয়োজনে শুক্রবার বসুন্ধরার জেফ অ্যারিনায় অনুষ্ঠিত হবে জেনজি ফাইট নাইট। প্রতিযোগিতায় মোট 13টি বাউট অনুষ্ঠিত হবে, যার মধ্যে 7টি আন্তর্জাতিক বাউট, 6টি জাতীয় বাউট, 3টি নারী বাউট এবং 10টি পুরুষ বাউট। এ উপলক্ষে রাজধানীর আফতাবনগরে হাউস অব বক্সিং অ্যারেনায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্সিং ফাইটের বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ প্রফেশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান। ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিলের তত্ত্বাবধানে এশিয়া
ইন্টারকন্টিনেন্টাল টাইটেল আমরা খেলতে যাচ্ছি আগামী 29 November 2024 Friday. Hopefully 9 PM we start this title. ফুটবল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ মুখোমুখি ইউরোপের দুই জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। এনফিল্ডে বাংলাদেশ সময় রাত 2টায় শুরু হবে খেলা। চ্যাম্পিয়ন্স লিগে এ পর্যন্ত কোনো হার নেই অলরেডদের। 4 ম্যাচ খেলে প্রতিটিতেই পেয়েছে জয়ের স্বাদ। বিপরীতে সমান ম্যাচে 2টি করে জয় ও পরাজয় রয়েছে লস ব্লাঙ্কোসদের। এই ম্যাচে স্কোয়াডে নেই ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, দানি কারভাহাল, এদের মিলিতাও, টিচুয়ামেনির মতো ফুটবলাররা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম। আলিফের জানাজায় লাখো মানুষ, 3টি মামলা দায়ের, সব ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা। আলিফ হত্যায় জড়িতদের বিচার দাবি বৈষম্য বিরোধীদের। অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক। দেশের স্থিতিশীলতার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ফখরুলের। এবং সরকারের দমনপীড়ন গণগ্রেপ্তারে পাকিস্তান জুড়ে চাপা উত্তেজনা। বিক্ষোভ কর্মসূচি পালন থেকে সরে আসলো পিটিআই। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। মোহনার সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।